১৯৭২ সালের ১০ই জানুয়ারি ঢাকার রেসকোর্স ময়দান লাখ লাখ মানুষের উপস্থিতিতে উত্তাল। পাকিস্তান কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরেছেন শেখ মুজিবুর রহমান। যে মানুষটির একটি তর্জনীর ইশারায় একটা পুরো জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাকে বরণ করে নিতে বাঙালি সেদিন কোনো কার্পণ্য করেনি। সেদিন আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান উঠেছিল, জয় বাংলা। মানুষের চোখে ছিল অশ্রু, মনে ছিল অসীম আশা। তারা ভেবেছিল শোষণের অবসান ঘটেছে, এবার শুরু হবে এক সোনার বাংলার যুগ। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্ভবত এটাই যে রেসকোর্স ময়দান থেকে একটি জাতির মুক্তির ডাক দেওয়া হয়েছিল, সেই রেসকোর্সের মাটি শুকানোর আগেই সেখানে রোপণ করা হয়েছিল এক দলীয় এক নায়কতন্ত্রের বিষবৃক্ষ। উৎসবের সেই প্রদীপ্ত আলোর নিচে যে অন্ধকার দানা বাঁধছিল তা সাধারণ মানুষ টের পায়নি, কিন্তু ক্ষমতার অলিন্দে থাকা মানুষেরা জানতেন মঞ্চের পেছনে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম 2 বছর ১৯৭২ এবং ১৯৭৩ সাল ছিল শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতির আড়ালের এক ভয়ানক, স্বৈরাচারী ও নিপীড়নমূলক ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাল। আজকের পর্বে আমরা কোনো রূপকথা বা রাজনৈতিক প্রোপাগান্ডা শুনবো না। আমরা ইতিহাসের সেই ধূলিধূসরিত পাতাগুলো উল্টাবো, যা দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় সেন্সরশিপ, ভয় এবং অন্ধস্থাবকতার আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। আমরা দেখব কিভাবে একটি গণতান্ত্রিক আন্দোলনের নেতা ক্ষমতা হাতে পাওয়ার পরপরই সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে বুড়ো আঙুল দেখিয়ে এক পরম কর্তৃত্ববাদী শাসকে পরিণত হলেন, কিভাবে তার পরিবার এবং অনুগত বাহিনী একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের পকেট ভারী করলো, এবং কিভাবে স্বাধীনতার ঠিক পর মুহূর্ত থেকেই ভিন্নমত দমনের নামে শুরু হলো ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম মানবতা বিরোধী অপরাধ। স্বাধীনতার পর বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি গণতান্ত্রিক জবাবদিহিতামূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা। একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন সংবিধানে নাগরিক অধিকারের সর্বোচ্চ নিশ্চয়তা থাকবে। কিন্তু শেখ মুজিবুর রহমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর থেকেই তার মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি নিজেকে আরেকটি রাজনৈতিক দলের নেতা বা দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাবছিলেন না, তিনি নিজেকে ভাবছিলেন বাংলাদেশের সমর্থক হিসেবে। আই অ্যাম স্টেট বা আমি রাষ্ট্র, এই লুই চতুর্দশীয় মানসিকতা তার ভেতরে প্রকট হয়ে উঠেছিল। ১৯৭২ সালের ১২ই জানুয়ারি দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু করে শেখ মুজিব প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু পর্দার আড়ালে ক্ষমতার সমস্ত সুতো তিনি নিজের হাতে টেনে নিয়েছিলেন। প্রথম আঘাতটি আসে দেশের শাসনতান্ত্রিক প্রক্রিয়ার ওপর। পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের যে বাঙালি সদস্যদের নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল, তাদের একমাত্র কাজ ছিল সংবিধান প্রণয়ন করা। কিন্তু শেখ মুজিব সেই গণপরিষদকে ব্যবহার করলেন তার নিজের ইচ্ছা বাস্তবায়নের রবার স্ট্যাম্প হিসেবে। শাসনতন্ত্রের ভেতরেই স্বৈরাচারী ব্যবস্থার বীজ বুনে দেওয়া হলো ১৯৭২ সালের সংবিধানে। বাহ্যিকভাবে এই সংবিধানকে প্রগতিশীল বলা হলেও এর ভেতরে এমন কিছু ধারা যুক্ত করা হলো যা ভবিষ্যৎ একনায়কতন্ত্রের পথ প্রশস্ত করে। উদাহরণস্বরূপ, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের কথা বলা যায়। এই অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে বা দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্যপদ খারিজ হয়ে যাবে। এর অর্থ দাঁড়ালো, আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবের কোনো সিদ্ধান্তের বা নীতির সমালোচনা করতে পারবেন না। সংসদের ভেতরে ভিন্নমত প্রকাশের পথ আইনিভাবে চিরতরে বন্ধ করে দেওয়া হলো। সংসদ পরিণত হলো শেখ মুজিবের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুমোদনের একটি কারখানায়। একই সাথে বিচার বিভাগের স্বাধীনতাকে শুরুতেই খর্ব করার চেষ্টা করা হয়। তৎকালীন সময়ে অস্থায়ী রাষ্ট্রপতির আদেশ এবং পরবর্তীতে বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী বিভাগকে বিচার বিভাগের ওপর প্রাধান্য দেওয়া হয়। শেখ মুজিব এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করলেন যেখানে তার প্রতি আনুগত্যই ছিল দেশপ্রেমের একমাত্র মাপকাঠি। যারা তার সমালোচনা করতেন তাদের সরাসরি পাকিস্তানের দালাল, স্বাধীনতার বিরোধী বা নকশালপন্থী, চরমপন্থী বলে সিলমোহর মেরে দেওয়া হতো। ক্ষমতার এই পরম কেন্দ্রীয়করণ শেখ মুজিবকে এক ধরনের বিভ্রান্তিকর আত্মবিশ্বাসে ভুগিয়েছিল। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে যেহেতু তিনি স্বাধীনতা এনেছেন, যদিও রণাঙ্গনে লড়াই করেছিল সাধারণ মানুষ ও সামরিক বাহিনী, তবুও এই দেশের সম্পদ, আইন এবং মানুষের জীবন সবকিছুর ওপর তার একচ্ছত্র অধিকার রয়েছে। এই মনস্তত্ত্বই পরবর্তীতে তাকে এক স্বৈরাচারী শাসকে রূপান্তরিত করে। একটি স্বাধীন দেশে পুলিশ, সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা থাকার পরও কেন শেখ মুজিবুর রহমানকে একটি সম্পূর্ণ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন করতে হয়েছিল? এই প্রশ্নটি প্রমাণ করে তার ভেতরে তীব্র নিরাপত্তাহীনতা এবং ক্ষমতা আঁকড়ে রাখার এক আদিম আকাঙ্ক্ষাকে। ১৯৭২ সালের ৮ই ফেব্রুয়ারি সরকারি এক অধ্যাদেশের মাধ্যমে গঠন করা হয় জাতীয় রক্ষী বাহিনী। কাগজে কলমে এর উদ্দেশ্য বলা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধার, কিন্তু বাস্তবে এটি ছিল শেখ মুজিবের সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক পেটুয়া বাহিনী।
এই বাহিনীর চেইন অফ কমান্ড দেশের নিয়মিত সামরিক বাহিনীর অধীনে ছিল না। তারা সরাসরি রিপোর্ট করত প্রধানমন্ত্রীর কার্যালয়ে, অর্থাৎ শেখ মুজিবের কাছে। রক্ষী বাহিনীর সদস্যদের রাজনৈতিকভাবে মগজ ধলাই করা হয়েছিল। তাদের শেখানো হয়েছিল শেখ মুজিবের শত্রুরাই দেশের শত্রু, আর সেই শত্রুদের নির্মূল করতে যে কোনো পথ অবলম্বন করা বৈধ। রক্ষী বাহিনীকে যে পোশাক দেওয়া হয়েছিল তার সাথে পাকিস্তানি জলপাই রঙের সামরিক পোশাকের কিছুটা মিল ছিল, যা গ্রামীণ মানুষের মনে এক তীব্র আতঙ্কের সৃষ্টি করত। 1973 সালের মধ্যে রক্ষী বাহিনীর অত্যাচার বাংলাদেশে এক মধ্যযুগীয় বর্বরতায় রূপ নেয়। শেখ মুজিব এই বাহিনীকে সম্পূর্ণ আইনি দায়মুক্ত বা ইমিউনিটি দিয়েছিলেন। রক্ষী বাহিনীর কোনো সদস্য যদি কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে, নির্যাতন করে বা গুলি করে মেরে ফেলে, তবে তার বিরুদ্ধে দেশের কোনো আদালতে মামলা করা যাবে না, এমন একটি কালো আইন পাশ করা হয়েছিল। এই আইনি ছত্রছায়ায় রক্ষী বাহিনী দেশ জুড়ে এক রাষ্ট্রীয় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। গভীর রাতে গ্রামের পর গ্রাম ঘেরাও করে যুবকদের ধরে নিয়ে যাওয়া হতো, টর্চার সেলে নিয়ে তাদের ওপর চালানো হতো অমানুষিক নির্যাতন, উল্টো করে ঝুলিয়ে পেটানো, নখ উপড়ে ফেলা, চোখে মরিচের গুঁড়ো দেওয়া এবং বুলেটের আঘাতে ঝাঁঝরা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া ছিল রক্ষী বাহিনীর নিত্যদিনের কাজ। বিশেষ করে সিরাজ শিকদারের নেতৃত্বাধীন সর্বহারা পার্টি এবং জাসদের নেতাকর্মীদের দমনের নামে রক্ষী বাহিনী হাজার হাজার তরুণকে হত্যা করে। ইতিহাসবিদদের মতে 1972 থেকে 1975 সালের মধ্যে রক্ষী বাহিনী দেশের অভ্যন্তরে প্রায় 30,000 থেকে 40,000 রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে হত্যা করেছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল শেখ মুজিবুর রহমানের সরাসরি নির্দেশে পরিচালিত একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বা স্টেট স্পন্সর্ড টেরোরিজম। দেশের নিয়মিত সেনাবাহিনী যখন এই বাহিনীর ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ করতে চেয়েছিল, তখন তাদের কোণঠাসা করে রাখা হয়। সেনাবাহিনীর বাজেট কমিয়ে রক্ষী বাহিনীর বাজেট বাড়িয়ে দেওয়া হয়, যা সামরিক বাহিনীর ভেতরেও তীব্র ক্ষোভের জন্ম দেয়। রক্ষী বাহিনী ছিল শেখ মুজিবের ক্ষমতার মূল খুঁটি, যার উপর দাঁড়িয়ে তিনি দেশের মানুষের কণ্ঠরোধ করেছিলেন। একটি দেশ যখন যুদ্ধবিধ্বস্ত থাকে, যখন লাখ লাখ মানুষ গৃহহীন, খাদ্যাভাব চারদিকে, তখন রাষ্ট্রনায়কদের প্রথম কাজ হয় মিতব্যয়িতা এবং সম্পদের সুষম বণ্টন। কিন্তু 1972 সালের বাংলাদেশের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। স্বাধীনতা লাভের পরপরই আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিশেষ করে শেখ মুজিবের পরিবারের সদস্যরা মেতে উঠেছিলেন এক নজিরবিহীন লুণ্ঠন উৎসবে। পাকিস্তানি মালিকরা যে সমস্ত কলকারখানা, সিনেমা হল, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ফেলে পালিয়ে গিয়েছিল, সেগুলোকে পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে জাতীয়করণ করা হয়। কিন্তু বাস্তবে এই বিশাল অর্থনৈতিক খাতটি বিলিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের পাতি নেতা, যুবলীগ কর্মী এবং শেখ পরিবারের ঘনিষ্ঠজনদের মধ্যে। কোনো অভিজ্ঞতা ছাড়াই রাতারাতি এই লুটেরারা এক একটি বিশাল কারখানার মালিক বনে যায়। ফলাফল যা হওয়ার তাই হয়েছিল। কয়েক মাসের মধ্যে দেশের উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে, কলকারখানাগুলো দেউলিয়া হয়ে যায়। এই লুণ্ঠন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এবং দ্বিতীয় পুত্র শেখ জামাল। শেখ কামালের নেতৃত্বে গড়ে ওঠে এক অপসংস্কৃতি এবং মাস্তানির রাজত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, সাধারণ ছাত্রদের মারধর এবং হলের সিট দখল ছিল শেখ কামালের দৈনন্দিন কর্মকাণ্ড। তৎকালীন সময়ে ঢাকার ব্যবসায়ী সমাজ শেখ কামালের নাম শুনলে আঁতকে উঠত। যে কোনো বড় ব্যবসায়িক চুক্তি বা লাইসেন্স পেতে হলে শেখ কামালকে মোটা অঙ্কের একটা বকশিস বা চাঁদা দিতে হতো। ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত ব্যাংকগুলোতে শেখ কামালের পরোক্ষ ইশারায় লুণ্ঠন চালানো হতো, যা তৎকালীন পত্রপত্রিকায় ব্যাংক ডাকাতি বা অর্থ আত্মসাৎ হিসেবে হালকাভাবে ছাপানো হলেও মানুষ জানতো এর পেছনে কার হাত ছিল। 1973 সালের শেষের দিকে ঢাকার মালিবাগে একটি ব্যাংকে চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে শেখ কামালের এক চরম বন্দুকযুদ্ধ হয়। সেখানে শেখ কামাল গুলিবিদ্ধ হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাটি ধামাচাপা দিতে একে ভুল বোঝাবুঝি বলে চালিয়ে দেন, কিন্তু সত্যটি মানুষের মুখ থেকে মুখে ছড়িয়েই পড়েছিল। অন্যদিকে শেখ মুজিবের ভাই শেখ আবু নাসের খুলনার লবণচড়া এবং শিল্পাঞ্চলে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। পাট গুদামজাতকরণ এবং তা ভারতে পাচার করার মূল হোতা ছিলেন তিনি। বাংলাদেশের সোনালী আঁশ পাট, যা ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস, তা সীমান্ত দিয়ে দলে দলে ট্রাকে করে ভারতে পাচার হয়ে যাচ্ছিল। এই চোরাচালান সিন্ডিকেটের পেছনে সরাসরি আশীর্বাদ ছিল শেখ পরিবারের। ভারতীয় সেনাবাহিনী যখন বাংলাদেশ ত্যাগ করছিল, তখন তারা এদেশের কলকারখানার ভারী যন্ত্রপাতি, পাকিস্তান সেনাবাহিনীর ফেলে যাওয়া আধুনিক অস্ত্রশস্ত্র এবং দেশের বিভিন্ন গুদামে থাকা মূল্যবান সম্পদ ট্রাকে করে ভারতে নিয়ে যায়। শেখ মুজিবুর রহমান এই লুণ্ঠনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি, কারণ তার রাজনৈতিক অস্তিত্ব তখন সম্পূর্ণভাবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর নির্ভরশীল ছিল। দেশের সম্পদ এভাবে বাইরে চলে যাওয়ার ফলে অর্থনীতিতে যে ধস নেমেছিল, তার চূড়ান্ত মূল্য দিতে হয়েছিল এদেশের সাধারণ মানুষকে। শেখ মুজিবুর রহমান প্রায় বক্তৃতায় গণতন্ত্র এবং মুক্তমতের কথা বলতেন, কিন্তু বাস্তবে তিনি ভিন্নমত বা সমালোচনা সহ্য করার ক্ষমতাই রাখতেন না। 1972 সালের পর থেকেই দেশের যে সমস্ত সংবাদপত্র সরকারের ভুল নীতি, লুণ্ঠন এবং রক্ষী বাহিনীর অত্যাচারের খবর প্রকাশ করতে শুরু করে, তাদের উপর নেমে আসে রাষ্ট্রীয় নির্যাতনের খড়গ।
তৎকালীন সময়ে জাসদের মুখপত্র দৈনিক গণকণ্ঠ, যার সম্পাদক ছিলেন কবিয়াল মাহমুদ, সরকারের তীব্র সমালোচনা করে আসছিল। 1973 সালের মধ্যে গণকণ্ঠের অফিস ভাঙচুর করা হয়, এর সার্কুলেশন বন্ধ করার চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত আল মাহমুদকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়। একইভাবে হক কথা পত্রিকার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও গৃহবন্দী করা হয় এবং তার পত্রিকা নিষিদ্ধ করা হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণের এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল অত্যন্ত সূক্ষ্মভাবে। প্রথমে কাগজের কোটা বা নিউজ প্রিন্ট নিয়ন্ত্রণ করে সরাসরি বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে স্বাধীন পত্রিকাগুলোকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করা হতো। এরপরও যদি কোনো পত্রিকা মাথা তুলে দাঁড়াতো, তবে রক্ষী বাহিনী বা যুবলীগের গুন্ডারা তো আছেই। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, যা ছিল সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার, সেখানে 1973 সালের অধ্যাদেশের মাধ্যমে উপাচার্য এবং শিক্ষকদের ওপর পরোক্ষ সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জোরপূর্বক কারচুপি করে আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে জয়ী ঘোষণা করা হয়। 1973 সালের ডাকসু নির্বাচনে যখন ছাত্র ইউনিয়ন এবং জাসদ সমর্থিত ছাত্ররা জয়লাভের পথে ছিল, তখন ব্যালট বক্স ছিনতাইয়ের মতো নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিল, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচনী জালিয়াতির কালো অধ্যায়। শেখ মুজিব এমন এক সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন যেখানে কেবল প্রশংসা গীতি গাওয়া হবে। রেডিও এবং টেলিভিশন পরিণত হয়েছিল মুজিব বন্দনার একমাত্র মাধ্যমে। সকাল থেকে রাত পর্যন্ত কেবল তার ভাষণ এবং তার পরিবারের গুণকীর্তন প্রচার করা হতো। এই স্থাবকতার সংস্কৃতি গ্রাস করেছিল দেশের বুদ্ধিজীবী সমাজকেও। যারা সত্য কথা বলার সাহস রাখতেন, তাদের হয় চাকরিচ্যুত করা হতো, না হয় দেশ থেকে বাধ্য করা হতো। 1973 সালের 7ই মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচনটি ছিল শেখ মুজিবুর রহমানের সামনে একটি সুবর্ণ সুযোগ, বিশ্বের দরবারে এবং দেশের মানুষের কাছে নিজের গণতান্ত্রিক প্রতিশ্রুতির প্রমাণ দেওয়া। কিন্তু ক্ষমতা হারানোর ভয় এবং সব আসনে জেতার এক তীব্র অহংকার এই নির্বাচনটিকে একটি প্রহসনে পরিণত করেছিল। নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত ছিল, কারণ শেখ মুজিবের জনপ্রিয়তার একটা অংশ তখনও অবশিষ্ট ছিল এবং বিরোধী দলগুলো ছিল নতুন ও অসংগঠিত। কিন্তু শেখ মুজিব এবং তার দল কেবল জয়ী হতে চায়নি, তারা চেয়েছিল বিরোধীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে। 300 আসনের সংসদে তারা কোনো ভিন্নমত বা প্রতিপক্ষের উপস্থিতি সহ্য করতে রাজি ছিল না। নির্বাচনের আগে থেকেই শুরু হয় ব্যাপক কারচুপি এবং বিরোধী প্রার্থীদের উপর শারীরিক আক্রমণ। জাসদ, ন্যাপ এবং অন্যান্য প্রগতিশীল দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। অনেক জায়গায় বিরোধী প্রার্থীদের অপহরণ করা হয় যাতে তারা মনোনয়নপত্র দাখিল করতে না পারেন। এর ফলে নির্বাচনের আগেই 11 জন আওয়ামী লীগ প্রার্থী, যাদের মধ্যে শেখ মুজিব নিজেও ছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হন। ভোটের দিন যা ঘটেছিল তা ছিল স্বাধীন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কফিনে প্রথম পেরেক। যুবলীগ এবং রক্ষী বাহিনীর সদস্যরা দেশ জুড়ে ভোট কেন্দ্র দখল করে, ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট দেওয়া এবং বিরোধী দলীয় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ছিল সাধারণ চিত্র। কুমিল্লার একটি আসনে যখন তৎকালীন জাসদ নেতা খন্দকার মোশতাক আহমেদের বিরুদ্ধে বিরোধী প্রার্থী জয়ী হচ্ছিলেন, তখন হেলিকপ্টারে করে ব্যালট বক্স ঢাকায় নিয়ে এসে ফলাফল পরিবর্তন করে খন্দকার মোশতাককে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল যা আসার তাই এলো। 300 আসনের মধ্যে 293টি আসনই পেল আওয়ামী লীগ। বিরোধী দলগুলো পেয়েছিল মাত্র 7টি আসন। এই অভাবনীয় এবং কৃত্রিম বিজয় দেখে আন্তর্জাতিক মহল স্তম্ভিত হয়ে গিয়েছিল। এই নির্বাচনের মাধ্যমে শেখ মুজিব দেশের মানুষকে একটি পরিষ্কার বার্তা দিলেন: ব্যালট বক্সের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করা অসম্ভব। যখন একটি দেশে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের পথ বন্ধ হয়ে যায়, তখন মানুষ বাধ্য হয়ে বিকল্প ও সহিংস পথ খুঁজতে শুরু করে। 1973 সালের এই জালিয়াতি নির্বাচনী মূলত 1975 সালের 15ই আগস্টের নির্মম ট্র্যাজেডির পটভূমি তৈরি করেছিল। 1972 থেকে 73 সালের মানবতা বিরোধী অপরাধের কথা বলতে গেলে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারের প্রসঙ্গ এবং দেশের অভ্যন্তরে বামপন্থী ও ভিন্ন মতাবলম্বীদের ওপর রাষ্ট্রীয় দমন পীড়নের ভয়াবহ চিত্রটি আলোচনা করা আবশ্যক। সিরাজ শিকদার ছিলেন একজন প্রকৌশলী এবং বিপ্লবী, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর তিনি শেখ মুজিব সরকারের বুর্জোয়া নীতি এবং ভারতের সাথে গোলামি চুক্তির তীব্র সমালোচনা করেন। শেখ মুজিব সিরাজ শিকদার এবং তার বাহিনীকে দমনের জন্য পুলিশ ও রক্ষী বাহিনীকে শুট অন সাইট বা দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন। এই 2 বছরে সুন্দরবন, উজানচর এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শত শত তরুণ রাজনৈতিক কর্মীকে কোনো বিচার ছাড়াই গুলি করে হত্যা করা হয়, যা আধুনিক আন্তর্জাতিক আইনে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য। শুধু চরমপন্থীরাই নয়, সাধারণ মানুষ যারা সরকারের চাল, ডাল, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিলে নামত, তাদের উপরও গুলি চালানো হতো। 1973 সালের 1 জানুয়ারি ভিয়েতনাম দিবসের একটি মিছিলে ছাত্র ইউনিয়নের 2 ছাত্র মতিউল এবং কাদেরকে পুলিশ গুলি করে হত্যা করে। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ছাত্রদের উপর রাষ্ট্রীয় বাহিনীর প্রথম গুলিবর্ষণ। শেখ মুজিব এই ঘটনার দুঃখ প্রকাশ করার পরিবর্তে উল্টো ছাত্রদেরই দোষারোপ করেছিলেন। মানবাধিকারের এই চরম লঙ্ঘন ধামাচাপা দিতে
সরকার বিশেষ ক্ষমতা আইন 1974 এর খসড়া এই সময় তৈরি করতে শুরু করে। এই আইনের অধীনে সরকারকে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার ক্ষমতা দেওয়া হয়। শেখ মুজিবুর রহমান 1973 সালের শেষ নাগাদ দেশের ওপর তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ পাকা করে ফেলেছিলেন, কিন্তু এই নিয়ন্ত্রণ ছিল ভয়ের ওপর প্রতিষ্ঠিত, ভালোবাসার উপর নয়। তিনি ভুলে গিয়েছিলেন যে ভয়ের রাজত্ব বেশি দিন স্থায়ী হয় না। যে পুলিশ ও আমলা নির্ভর ব্যবস্থার উপর ভিত্তি করে তিনি দেশ চালাতে চেয়েছিলেন, তারা তাকে সাধারণ মানুষের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিল। 1974 সালের প্রারম্ভিক লগ্ন, যে স্বাধীন বাংলাদেশের বয়স মাত্র 2 বছর পেরিয়েছে, তার আকাশ তখন এক ঘনঘোর অমাবস্যায় ঢাকা। রেসকোর্স ময়দানের সেই উত্তাল স্লোগান, লাখো মানুষের করতালি আর সোনার বাংলা গড়ার আকাশচুম্বী প্রতিশ্রুতি, সবকিছু যেন এক লহমায় কর্পূরের মতো উড়ে গেছে। বাংলার বাতাসে তখন আর মুক্তির আনন্দ ছিল না। সেখানে ভেসে আসছিল কুড়িগ্রামের ল্যাংটা হাটের বাসন্তী দাসের জীর্ণ ছেঁড়া চটের হাহাকার, ডাস্টবিনে কুত্তার সাথে মানুষের ভাত কারাকারির বিভৎস দৃশ্য, আর ফুটপাতে পড়ে থাকা অগণিত বেওয়ারিশ লাশের গন্ধ। 1974 সালের মধ্যভাগে বাংলাদেশে যে দুর্ভিক্ষ আঘাত হানে, তা সমসাময়িক বিশ্ব ইতিহাসে অন্যতম নিকৃষ্টতম ও হৃদয় বিদারক ঘটনা। সরকারি হিসাবে মৃতের সংখ্যা মাত্র কয়েক হাজার বলা হলেও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই দুর্ভিক্ষে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ অনাহারে এবং অনাহারজনিত রোগে মারা যায়। তৎকালীন সরকার এই দুর্ভিক্ষের সম্পূর্ণ দায় চাপাতে চেয়েছিল বন্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক খাদ্যবাহী জাহাজ সময় মতো না পাঠানোর উপর, কিন্তু গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষণ ভিন্ন কথা বলে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বিখ্যাত পোভার্টি এবং ফ্যামিনস গ্রন্থে তথ্য প্রমাণসহ দেখিয়েছেন যে 1974 সালে বাংলাদেশে মাথাপিছু খাদ্যের প্রাপ্যতা 1971 বা 73 সালের চেয়েও বেশি ছিল। অর্থাৎ দেশে খাদ্যের অভাব ছিল না, যা ছিল তা হলো খাদ্যের সুষম বন্টনের অভাব এবং তা পাওয়ার ক্ষমতা বা এনটাইটেলমেন্টের বিপর্যয়। এই বিপর্যয়ের মূল কারণ ছিল আওয়ামী লীগের সিন্ডিকেট ও শেখ পরিবারের ঘনিষ্ঠদের দ্বারা পরিচালিত ব্যাপক চোরাচালান। 1972 এবং 73 সাল জুড়ে দেশের উৎপাদন খাতের যে ভাঙন ধরেছিল, তার চূড়ান্ত রূপ প্রকাশ পায় 1974 সালে। বাংলাদেশের উদ্ধৃত চাল এবং কোটি কোটি টাকার পাট সীমান্ত পার হয়ে চলে যাচ্ছিল ভারতে। এই চোরাচালানের পেছনে সরাসরি হাত ছিল শেখ মুজিবের ভাই শেখ আবু নাসের এবং তৎকালীন খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের রাঘব বোয়ালদের। চালের কৃত্রিম সংকট তৈরি করে বাজারের দাম রাতারাতি 3 থেকে 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসে। তৎকালীন সময়ে কুড়িগ্রামের চিলমারির বাসন্তী দাসের ছবি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। পরনের কাপড় কেনার সামর্থ্য না থাকায় মাছ ধরার জাল ও চট পরে তাকে লজ্জা নিবারণ করতে হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন দারিদ্র্যের ছবি ছিল না, এটি ছিল একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্বের প্রতীক। ল্যাংটাহাটের সেই দৃশ্যগুলো প্রমাণ করেছিল যে মুজিব প্রশাসন দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ ঢাকামুখী হতে শুরু করে। ঢাকার ফুটপাতগুলো পরিণত হয় জীবন্ত কঙ্কালের মেলায়। কিন্তু সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করার পরিবর্তে লঙ্গরখানা খোলার নামে এক নাটকীয় প্রহসনের আশ্রয় নেয়, যেখানে পচা খাবার খেয়ে হাজার হাজার মানুষ ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। মৃতদেহগুলো দাফন করার মতো কাফনের কাপড় পর্যন্ত ছিল না। বহু লাশ কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। দুর্ভিক্ষের কারণে যখন দেশজুড়ে তীব্র গণক্ষোভের সৃষ্টি হয়, যখন সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো সরকারের ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে নামতে শুরু করে, তখন শেখ মুজিবুর রহমান তার স্বভাবসুলভ দমনমূলক নীতি গ্রহণ করেন। এবার তিনি ভিন্নমত দমনের জন্য কেবল রক্ষী বাহিনীর বুট আর বুলেট নয়, বরং এক কালো আইনের আশ্রয় নিলেন। 1974 সালের 9 ফেব্রুয়ারি পাশ করা হয় বিশেষ ক্ষমতা আইন। এই আইনটি ছিল মূলত ব্রিটিশ উপনিবেশ আমল এবং পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের কালো আইনগুলোর চেয়েও ভয়ঙ্কর। এই আইনের মূল উদ্দেশ্য ছিল কোনো ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই যে কোনো নাগরিককে কেবল সন্দেহের বশে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা। এই আইনের মাধ্যমে শেখ মুজিব সরকার কিছু চরম অধিকার হরণকারী ক্ষমতা লাভ করে, যেমন যে কোনো রাজনৈতিক কর্মী বা সমালোচককে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের তোকমা দিয়ে মাসের পর মাস জেলে পুরে রাখা হতো এবং তাদের জামিন পাওয়ার অধিকার সংকুচিত করা হয়েছিল। সাথে এই আইনের অধীনে যে কোনো খবর যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে তা প্রকাশ করলে পত্রিকার ডিক্লারেশন বাতিল এবং প্রেস বাজেয়াপ্ত করার আইনি বৈধতা দেওয়া হয়। সবশেষে সরকারের পূর্বানুমতি ছাড়া যে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ বা মিছিলকে বেআইনি ঘোষণা করার একচেটিয়া ক্ষমতা পায় নির্বাহী বিভাগ। বিশেষ ক্ষমতা আইন পাশের পরপরই দেশজুড়ে শুরু হয় গণগ্রেপ্তার। হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী, বিশেষ করে জাসদ, ন্যাপ এবং ভাসানী অনুসারীদের এই আইনের অধীনে কারান্তরীণ করা হয়।
কেন্দ্রীয় কারাগারগুলো ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি কয়েদিতে উপচে পড়তে থাকে। রাজনৈতিক বন্দীদের উপর চালানো হতো অমানুষিক নির্যাতন। এই আইনটি প্রমাণের জন্য যথেষ্ট ছিল যে শেখ মুজিব সরকার আর জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালাচ্ছিল না, বরং তারা রাষ্ট্রকে একটি আইনি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল। 1974 সালের ঘটনার কথা বলতে গেলে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা বলতেই হয়। তা হলো পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান সিরাজ শিকদারের হত্যাকাণ্ড। সিরাজ শিকদার ছিলেন একজন প্রখর মেধাবী প্রকৌশলী এবং কমিউনিস্ট তাত্ত্বিক, যিনি 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিব সরকারের ভারতমুখী পররাষ্ট্রনীতি, রক্ষী বাহিনীর অত্যাচার এবং অর্থনৈতিক লুণ্ঠনের বিরুদ্ধে তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। 1974 সালের শেষের দিকে টেকনাফ থেকে সিরাজ শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ ও রক্ষী বাহিনীর যৌথ দল। তাকে ঢাকায় নিয়ে আসা হয়। একজন শীর্ষ রাজনৈতিক বন্দীকে যেখানে আদালতে সোপর্দ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেখানে মুজিব সরকার সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেয়। 1975 সালের 2রা জানুয়ারি গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সাভারের তালবাগ এলাকায় সিরাজ শিকদারকে চোখ বেঁধে গুলি করে হত্যা করা হয়। পরদিন সরকারি প্রেস নোটে দাবি করা হয় যে সিরাজ শিকদারকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পালানোর চেষ্টাকালে তিনি ক্রসফায়ারে নিহত হন। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম অফিসিয়াল ক্রসফায়ার বা এনকাউন্টারের গল্প, যা পরবর্তীকালে প্রতিটি স্বৈরশাসক ভিন্নমত দমনের সস্তা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সিরাজ শিকদার হত্যাকাণ্ডের পর শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে যে দাম্ভিক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা রয়েছে। তিনি সংসদে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে চিৎকার করে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার, একজন দেশের প্রধানমন্ত্রী যিনি আইনের শাসন ও সংবিধানের রক্ষক হিসেবে শপথ নিয়েছেন, তিনি কিভাবে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পর সংসদে দাঁড়িয়ে এমন উল্লাস করতে পারেন, তা সমসাময়িক বিশ্ব রাজনীতিকে স্তম্ভিত করেছিল। এই একটি বক্তব্যই প্রমাণ করে সিরাজ শিকদারকে হত্যা নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসেছিল। এই হত্যাকাণ্ড দেশের যুব সমাজ এবং বুদ্ধিজীবী মহলের মনে এক গভীর ত্রাস ও ক্ষোভের জন্ম দেয়। মানুষ বুঝতে পারে এই সরকারের বিরুদ্ধে কথা বলার শেষ পরিণতি হলো সাভারের নির্জন রাস্তার পাশে বুলেটের আঘাতে ঝাঁঝরা লাশ হয়ে পড়ে থাকা। 1974 সালের শেষ নাগাদ দেশের আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ে। লুণ্ঠন আর চোরাচালানের বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতরের একটি অংশ যখন ব্যবস্থা নিতে চেয়েছিল, তখন শেখ কামালের ব্যাংক লুণ্ঠন ও অন্যান্য অপরাধের ফাইল সামনে আসায় শেখ মুজিব সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেন এবং রক্ষী বাহিনীকে আরও বেশি ক্ষমতা দেন। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে 1974 সালের 28শে ডিসেম্বর শেখ মুজিবুর রহমান দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে। সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত সমস্ত অনুচ্ছেদ সাময়িকভাবে স্থগিত করা হয়। আদালতকে ক্ষমতাচ্যুত করা হয় নাগরিক অধিকারের পক্ষে রায় দেওয়া থেকে। জরুরি অবস্থা ঘোষণার পর পরবর্তীতে যে আঘাতটি আসে তা ছিল দেশের সংবাদপত্রের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়। 1975 সালের জুন মাসের মধ্যে মাত্র 4টি সংবাদপত্র ছাড়া দেশের বাকি সমস্ত সংবাদপত্র, প্রায় শতাধিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এক আদেশে নিষিদ্ধ করা হয়। যে 4টি পত্রিকা চালু রাখা হয়েছিল সেগুলো হলো দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টাইমস। এই 4টি পত্রিকাকে সম্পূর্ণভাবে সরকারি মালিকানাধীন ও তথ্য মন্ত্রণালয়ের সরাসরি সেন্সরশিপের অধীনে আনা হয়। সরকারি মালিকানাধীন এই পত্রিকাগুলোর একমাত্র কাজ ছিল সকাল সন্ধ্যা শেখ মুজিব এবং তার পরিবারের স্তুতি গাওয়া। দেশের অন্য সকল সাংবাদিক, সম্পাদক এবং কলামিস্ট রাতারাতি বেকার হয়ে পড়েন। যারা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে চেয়েছিলেন তাদের হয় জেলে পাঠানো হয়, না হয় সরকারি গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারিতে রাখা হয়। সংবাদপত্রের এই চূড়ান্ত বিনাশের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মিডিয়া জগৎকে এক দীর্ঘস্থায়ী অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হয়। 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিন। মাত্র 11 মিনিটের এক সংক্ষিপ্ত এবং প্রহসনমূলক সংসদীয় অধিবেশনে সংবিধানের 4র্থ সংশোধনী পাশ করা হয়। কোনো রকম বিতর্ক, সমালোচনা এবং গণভোট ছাড়াই দেশের বহুদলীয় সংসদীয় শাসন ব্যবস্থাকে এক কলমের খোঁচায় সমূল উৎপাদন করা হয়। প্রবর্তন করা হয় একদলীয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই 4র্থ সংশোধনীর মাধ্যমে গঠিত হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা সংক্ষেপে বাকশাল। আওয়ামী লীগ সহ দেশের তৎকালীন সমস্ত রাজনৈতিক দলকে আইনিভাবে বিলুপ্ত ঘোষণা করে বাকশালকে দেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হয়। শেখ মুজিবুর রহমান নিজেকে এই দলের এবং দেশের আজীবন ও একচ্ছত্র চেয়ারম্যান বা রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। বাকশালের গঠনতন্ত্র ছিল হুবহু সোভিয়েত ইউনিয়ন বা ফ্যাসিস্ট ইতালির একনায়কতান্ত্রিক কাঠামোর মতো। সরকারি কর্মকর্তা, আমলা, পুলিশ, এমনকি সামরিক বাহিনীর সদস্যদের জন্য বাকশালের সদস্য হওয়া বাধ্যতামূলক করা হয়। অর্থাৎ রাষ্ট্রের কর্মচারীরা আর দেশের জনগণের সেবক রইল না, তারা পরিণত হলো একটি নির্দিষ্ট দলের এবং ব্যক্তির পেটুয়া বাহিনীতে।
চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির একক ইচ্ছার উপর ন্যস্ত করা হয়। প্রধান বিচারপতি থেকে শুরু করে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট সবাইকে রাষ্ট্রপতির আজ্ঞাবহ দাসে পরিণত করা হয়। সংসদে যখন এই বিলটি পাশ হচ্ছিল তখন আওয়ামী লীগেরই কিছু প্রবীণ নেতা যেমন জেনারেল আতাউল গনি ওসমানী এবং ব্যারিস্টার মইনুল হোসেন এর তীব্র প্রতিবাদ জানান এবং সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন। কিন্তু শেখ মুজিব তাদের এই ত্যাগকে পাত্তাই দেননি। তিনি এক ভাষণে গর্ব করে বলেছিলেন, আমি শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বাস্তবে এটি ছিল শোষকের এক নায়কতন্ত্র। বাকশাল গঠনের পর শেখ পরিবারের ক্ষমতা ও দম্ভের রূপ আরও ভয়ানক হয়ে ওঠে। শেখ কামালের নেতৃত্বে যুব সমাজকে জোরপূর্বক বাকশালের অঙ্গ সংগঠন জাতীয় যুবলীগে যোগ দিতে বাধ্য করা হয়। সরকারি অর্থ অপচয় করে বাকশালের বিশাল বিশাল সমাবেশ করা হতো, যখন দেশের সাধারণ মানুষ তখনও দুর্ভিক্ষের ধকল কাটিয়ে উঠতে পারেনি। শেখ মুজিব নিজেকে দেশের ঊর্ধ্বে স্থাপন করেছিলেন। তার কোনো সিদ্ধান্তের সমালোচনা করা মানেই ছিল রাষ্ট্রের বিরুদ্ধে রাজদ্রোহিতা। 1975 সালের আগস্ট মাস, ঢাকা শহরের আকাশ ভারী বর্ষার মেঘে আচ্ছন্ন। দৃশ্যত বাংলাদেশে তখন আর কোনো রাজনৈতিক কোলাহল নেই, কোনো বিরোধী দলের অস্তিত্ব নেই, রাজপথে কোনো প্রতিবাদের মিছিল নেই। বাকশালের একদলীয় শাসন ব্যবস্থা তখন পুরোপুরি কার্যকর। দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে আমলারা প্রতিদিন সকালে ধানমন্ডির 32 নম্বর বাসভবনে গিয়ে শেখ মুজিবুর রহমানের পায়ে আনুগত্যের নজরানা দিচ্ছেন। জাতীয় গণমাধ্যমগুলো সকাল সন্ধ্যা প্রচার করছে কিভাবে বঙ্গবন্ধু বাংলাদেশকে এক নতুন সমাজতান্ত্রিক স্বর্গের দিকে নিয়ে যাচ্ছেন। ক্ষমতার এই নিশ্ছিদ্র নিস্তব্ধতাকে মুজিব প্রশাসন ভেবেছিল স্থায়িত্ব। কিন্তু ইতিহাসের এক অমোঘ নিয়ম হলো, যখন কোনো রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের সব পথ বন্ধ হয়ে যায়, যখন ব্যালট বক্স ছিনতাই হয়ে যায়, সংবাদপত্রের জবানবন্দি কেড়ে নেওয়া হয় এবং বিচার বিভাগকে শাসকের আজ্ঞাবহ দাসে পরিণত করা হয়, তখন সমাজতন্ত্র বা শোষিতের গণতন্ত্রের নামে যে শান্তি প্রতিষ্ঠা পায় তা আসলে এক জীবন্ত আগ্নেয়গিরির ওপর পাতা কার্পেট। 1975 সালের আগস্টের প্রথমার্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ছিল ঠিক তেমনই এক বিস্ফোরক বারুদের স্তূপ। শেখ মুজিবুর রহমানের পতনের অন্যতম প্রধান অনুঘটক ছিল দেশের নিয়মিত সশস্ত্র বাহিনীকে কোণঠাসা করে রাখা এবং তার পরিবর্তে সম্পূর্ণ রাজনৈতিক অনুগত জাতীয় রক্ষী বাহিনীকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি হিসেবে দাঁড় করানোর আত্মঘাতী নীতি। 1971 সালের মুক্তিযুদ্ধে যে সামরিক অফিসার এবং জওয়ানরা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, স্বাধীনতার পর তারা দেখতে পেলেন যে রাষ্ট্রে তাদের কোনো মূল্যায়ন নেই। শেখ মুজিব সেনাবাহিনীর বাজেট ক্রমান্বয়ে হ্রাস করতে শুরু করেন। সামরিক বাহিনীর আধুনিকায়ন, নতুন অস্ত্র ক্রয় বা জওয়ানদের রেশন ও সুযোগ সুবিধা বৃদ্ধির চেয়ে তার মূল মনোযোগ ছিল রক্ষী বাহিনীর পরিধি বাড়ানো। রক্ষী বাহিনীকে দেওয়া হয়েছিল অত্যাধুনিক সব হালকা ও ভারী অস্ত্র, যা নিয়মিত সেনাবাহিনীর চেয়েও উন্নত ছিল। সেনাবাহিনীর ভেতরে জ্যেষ্ঠতার নীতি লঙ্ঘন করে শেখ মুজিবের অনুগত কর্মকর্তাদের প্রমোশন দেওয়া এবং যারা একটু স্বাধীন চেতা ছিলেন তাদের ওএসডি বা বরখাস্ত করার নীতি সামরিক বাহিনীর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে মেজর জিয়াউর রহমান এবং মেজর জেনারেল শফিউল্লাহর মধ্যে সেনাবাহিনীর পদ নিয়ে যে দ্বন্দ্ব তৈরি করা হয়েছিল তা সেনাবাহিনীর ভেতরকার চেইন অব কমান্ডকে দুর্বল করে দেয়। এর চেয়েও বড় আঘাত আসে যখন বিভিন্ন জেলা ও মহকুমায় আইন শৃঙ্খলা রক্ষার নামে সামরিক বাহিনীকে মোতায়েন করা হতো, কিন্তু তারা যখন কোনো আওয়ামী লীগ নেতা বা শেখ পরিবারের চোরাচালান সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তার করত, তখন সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদেশ আসতো তাদের ছেড়ে দেওয়ার জন্য। মেজর ডালিম, মেজর নূর এবং মেজর হুদার মতো তরুণ অফিসাররা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বারবার এই রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হন। তারা দেখতে পান যে চোর চোরাকারবারীদের সাজা দেওয়ার পরিবর্তে রক্ষী বাহিনী এবং যুবলীগ তাদের পাহারা দিচ্ছে। এই অপমান সামরিক বাহিনীর তরুণ ও মধ্যম সারির অফিসারদের মনে এক গভীর ও অবদমিত ক্ষোভের জন্ম দেয়। তারা বুঝতে পারেন এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষার চেয়ে একটি পরিবারের ক্ষমতা রক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। 1975 সালের মাঝামাঝি সময়ে এসে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের লাইফস্টাইল এবং সামাজিক আচরণ সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিয়েছিল। দেশের মানুষ যখন দুর্ভিক্ষের ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না, বাজারে যখন নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট, তখন শেখ পরিবারের অন্তর্মহলে চলছিল রাজকীয় উৎসবের প্রস্তুতি। 1975 সালের জুলাই মাসে শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এবং দ্বিতীয় পুত্র শেখ জামালের বিয়ের আয়োজন করা হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। শেখ কামালের স্ত্রী সুলতানা খুকু এবং শেখ জামালের স্ত্রী পারভিন জামাল রোজি উভয়ের বিয়েতে যে রাজকীয় আড়ম্বর এবং স্বর্ণালঙ্কারের প্রদর্শন করা হয়েছিল তা তৎকালীন যুদ্ধবিধ্বস্ত দেশের বাস্তবতার সাথে এক চরম নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছুই ছিল না। সরকারি প্রোটোকল ও রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে এই বিয়েগুলোকে এক ঐতিহাসিক উৎসবে রূপ দেওয়া হয়েছিল। বিশেষ করে শেখ কামালের ক্ষমতার দম্ভ এই সময়ে সমস্ত সীমা অতিক্রম করে। ঢাকা স্টেডিয়াম এবং ক্রীড়াঙ্গন ছিল তার ব্যক্তিগত সম্পত্তি। আবাহনী ক্লাব গঠনের মাধ্যমে তিনি ক্রীড়া ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তার করেন। তার ইশারার বাইরে কোনো ক্লাবের টিকে থাকার সাধ্য ছিল না। শেখ কামালের ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি এবং তার বন্ধুদের মাস্তানি ঢাকার সাধারণ নাগরিকদের মনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। যুবলীগের ক্যাডাররা
ঢাকা শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক বাকশালের তহবিল বা কামাল ভাইয়ের ফান্ডের নামে লাখ লাখ টাকা চাঁদা তুলত। শেখ মুজিব তার পুত্রদের এই সমস্ত কর্মকাণ্ডের কথা জানতেন না এমনটা ভাবার কোনো কারণ নেই, বরং তিনি একে তরুণের উদ্দীপনা বলে প্রশ্রয় দিয়েছিলেন। এই পারিবারিক অন্ধত্বই তাকে সাধারণ মানুষের মন থেকে চিরতরে দূরে ঠেলে দিয়েছিল। একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র যখন ভয়ের ওপর ভর করে চলে, তখন তার টিকে থাকার একমাত্র উপায় হলো একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। কিন্তু শেখ মুজিবের চারপাশের স্থাবকতার দেয়াল এতটাই পুরু ছিল যে কোনো সত্য তথ্য তার কান পর্যন্ত পৌঁছাতই না। 1975 সালের মে মাস থেকে সেনাবাহিনীর একটি বিরাট অংশ, যার নেতৃত্ব দিচ্ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান এবং মেজর খন্দকার আব্দুর রশিদ, শেখ মুজিব সরকারকে উৎখাতে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে শুরু করেন। ফারুক ও রশিদ ছিলেন সম্পর্কে ভাইরা ভাই। তারা ঢাকার ল্যান্সার এবং আর্টিলারি রেজিমেন্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিলেন। তারা দীর্ঘ সময় ধরে জাসদের গণবাহিনী, উগ্র ডানপন্থী রাজনৈতিক মহল এবং সেনাবাহিনীর অসন্তুষ্ট অফিসারদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। মজার বিষয় হলো, এই ষড়যন্ত্রের কথা যে সরকারের গোয়েন্দা সংস্থা জানতো না তা নয়, এমনকি খোদ ভারতের গোয়েন্দা সংস্থা শেখ মুজিবুর রহমানকে সুনির্দিষ্টভাবে সতর্ক করেছিলেন যে তার সেনাবাহিনীর একটি অংশ তাকে হত্যার পরিকল্পনা করছে। কিন্তু শেখ মুজিব অহংকারের সাথে সেই সতর্কতা প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমার বাঙালিরা আমাকে মারতে পারে না, আমি তাদের পিতা। এই পিতা সুলভ আত্মম্ভরিতা তাকে এতটাই অন্ধ করে রেখেছিল যে তিনি নিজের চারপাশে তৈরি হওয়া ফাঁদটি দেখতে পাননি। একই সাথে সরকারের ভেতরেই মোশতাক আহমেদের মতো মানুষরা, যারা বাকশালের প্রতি বাইরে পূর্ণ আনুগত্য দেখাতেন, তারা পর্দার আড়ালে এই বিদ্রোহী সামরিক অফিসারদের সাথে নিয়মিত বৈঠক করছিলেন। ক্ষমতার অলিন্দে থাকা এই দ্বিচারিতা বুঝতে ব্যর্থ হওয়া ছিল শেখ মুজিবের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল। 1975 সালের 14ই আগস্ট রাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ। পরদিন 15ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসবেন। সেখানে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। চারদিকে তোরণ নির্মাণ করা হয়েছে, দেয়ালগুলো বাকশালের স্লোগানে রঙিন। শেখ মুজিব তখন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তার পরিবারের সাথে ঘুমাচ্ছিলেন। তিনি জানতেন না এটাই তার জীবনের শেষ রাত। রাত গভীর হওয়ার সাথে সাথে ঢাকার উপকণ্ঠে, সাভার এবং প্রগতি সরণির সামরিক ক্যাম্পগুলোতে এক অস্বাভাবিক তৎপরতা শুরু হয়। মেজর ফারুক এবং মেজর রশিদের নেতৃত্বে লেন্সার ও আর্টিলারি রেজিমেন্টের সাজোয়া যান ও ট্যাঙ্কগুলো নৈশকালীন মহড়ার নাম করে সেনানিবাস থেকে বেরিয়ে পড়ে। তাদের আসল গন্তব্য ছিল তিনটি: ধানমন্ডির 32 নম্বর, ধানমন্ডিতে শেখ ফজলুল হক মনির বাসা এবং মিন্টু রোডে আব্দুর রব সেরনিয়াবাতের বাসা। ভোর 4টা নাগাদ ট্যাঙ্কগুলো ঢাকা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো দখল করে নেয়। প্রথম আক্রমণটি হয় শেখ মনি এবং সেরনিয়াবাতের বাসায়, যেখানে নৃশংসভাবে তাদের হত্যা করা হয়। ভোর 5টার দিকে মেজর হুদা এবং মেজর নূরের নেতৃত্বে বিদ্রোহী সৈন্যরা ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ঘেরাও করে। বাড়ির পাহারায় থাকা রক্ষী বাহিনী এবং পুলিশ সদস্যরা সেনাবাহিনীর ট্যাঙ্কের গর্জন এবং বৃষ্টির মতো বুলেটের সামনে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। তারা অস্ত্র ফেলে পালিয়ে যায় অথবা আত্মসমর্পণ করে। যে রক্ষী বাহিনীর উপর ভর করে শেখ মুজিব পুরো দেশ শাসন করেছিলেন, সংকটের প্রথম আধ ঘন্টায় সেই রক্ষী বাহিনীর একটি সদস্য তার জীবন বাঁচাতে এগিয়ে আসেনি। বুলেটের শব্দে শেখ মুজিবের ঘুম ভেঙে যায়। তিনি তাৎক্ষণিকভাবে সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ এবং অন্যান্য কর্মকর্তাদের ফোন করেন, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। সেনাপ্রধান শফিউল্লাহ তাকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বা আত্মসমর্পণ করার অস্পষ্ট পরামর্শ দেন, যা ছিল একজন সেনাপ্রধানের চরম কাপুরুষতা ও ব্যর্থতার প্রমাণ। বিদ্রোহী সৈন্যরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। শেখ কামালের ঘরের দিকে এগোতেই তিনি বারান্দায় এসে সৈন্যদের থামানোর চেষ্টা করেন, কিন্তু তৎক্ষণাৎ মেজর জিয়াউসউদ্দিনের স্টেনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় শেখ কামাল। এরপর সৈন্যরা উপরে উঠতে শুরু করে। শেখ মুজিবুর রহমান তার চশমা ও পাইপ হাতে নিয়ে সিঁড়ির মুখে এসে দাঁড়ান। তার কণ্ঠে তখনও সেই চেনা দম্ভ, তোরা কি চাস, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? কিন্তু সেই মুহূর্তে সৈন্যরা আর কোনো নেতার ভাষণ শোনার মুডে ছিল না। মেজর নূর চৌধুরী এবং মেজর মুসলিম উদ্দিনের স্টেনগান থেকে এক ঝাঁক বুলেট ধেয়ে আসে। সিঁড়ির ওপর লুটিয়ে পড়েন শেখ মুজিবুর রহমান। যে বুকে তিনি বাঙালির অহংকার ধারণ করতেন, সেই বুক ঝাঁঝরা হয়ে গেল তার নিজেরই তৈরি করা সেনাবাহিনীর বুলেটে। রক্তে ভেসে গেল 32 নম্বরের সেই ঐতিহাসিক সিঁড়ি। শেখ মুজিবকে হত্যার পরও খুনিদের রক্ত পিপাসা মেটেনি। তারা একে একে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, তার নবপরিণীতা স্ত্রী রোজি জামাল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল এবং শেখ মুজিবের ভাই শেখ নাসেরকে ঘরের ভেতরে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করা হয়। সবচেয়ে জঘন্য ও মানবতা বিরোধী অপরাধটি ঘটে তখন যখন 10 বছরের শিশু শেখ রাসেল ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদছিল আর বলছিল, আমি মায়ের কাছে যাব। খুনিরা তাকে প্রথমে সান্ত্বনা দেওয়ার নাটক করে উপরে নিয়ে যায় এবং মায়ের রক্তাক্ত লাশের উপর দাঁড় করিয়ে তার মাথায় গুলি করে। মাত্র কয়েক মিনিটের এই নারকীয় তাণ্ডবে শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার, যারা সে রাতে ওই বাড়িতে ছিলেন, সবাই নিশ্চিহ্ন হয়ে যায়। কেবল তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সেই সময় জার্মানিতে অবস্থান করার কারণে অলৌকিকভাবে বেঁচে যান। 15ই আগস্ট সকাল রেডিও বাংলাদেশে ভেসে এলো মেজর ডালিমের সেই ঘোষণা,
আমি মেজর ডালিম বলছি। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এবং খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। এই ঘোষণার পর ঢাকা শহরের চিত্রটি ছিল অভূতপূর্ব। যে মানুষগুলো একদা শেখ মুজিবের একটি আহ্বানে রাজপথে নেমে আসতো, তারা এই ঘটনার পর কোনো প্রতিরোধ গড়ে তোলেনি। বাকশালের লাখ লাখ সদস্য, প্রকাণ্ড সুযোগ সুবিধা ভোগ করা ক্যাডার এবং স্তাবক বুদ্ধিজীবীরা রাতারাতি আত্মগোপনে চলে যায়। অনেকেই দুপুরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের পেছনে গিয়ে ভিড় জমায়। ইতিহাসের নির্মম শিক্ষা এটাই, ভয়, তোষামোদ এবং নিপীড়নের ওপর যে প্রাসাদ গড়ে ওঠে তার পতনের সময় কেউ এগিয়ে আসে না। শেখ মুজিবুর রহমান একদা একটি স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা ও গণমানুষের নেতা ছিলেন, কিন্তু একচ্ছত্র ক্ষমতার লোভ, পারিবারিক লুণ্ঠন ও স্বৈরতান্ত্রিক মানসিকতা তাকে একটি করুণ ও নির্মম পরিণতির দিকে ঠেলে দেয়। তবে এই পতন কেবল একটি পরিবারের নিঃশেষ হওয়াতেই সীমাবদ্ধ ছিল না। শেখ মুজিবের এই পতন পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতির প্রবাহকে সম্পূর্ণ ভিন্ন এক জটিল ও অন্ধকার মোড়ে নিয়ে দাঁড় করায়, যার সবচেয়ে বড় বলি হতে হয়েছিল স্বাধীন যুদ্ধের অন্যতম প্রধান কারিগরদের। শেখ মুজিবুর রহমানের এই স্বৈরতান্ত্রিক রূপান্তর এবং করুণ পরিণতির নেপথ্যে সবচেয়ে ট্র্যাজিক চরিত্রটি কে ছিলেন আপনারা কি জানেন? তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধের কঠিনতম সময়ে প্রবাসী সরকার পরিচালনা করে বাংলাদেশকে বিজয়ের দ্বারে পৌঁছে দিয়েছিলেন। সেই তাজউদ্দিন আহমেদকে কিভাবে স্বাধীনতার পরই ক্ষমতার মোহে অন্ধ হয়ে শেখ মুজিব ও তার পরিবার দূরে ঠেলে দিয়েছিল, কিভাবে তাকে মন্ত্রিসভা থেকে অপমানজনকভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এবং 15ই আগস্টের পর কিভাবে কারাগারের নিরাপদ প্রকোষ্ঠে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, আমরা পরবর্তী পর্বে জানব তাজউদ্দিন আহমেদ দ্য গ্রেট মাস্টারমাইন্ডকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিখুঁত থাকুন। আল্লাহ হাফেজ।